ইরান যুদ্ধের কারণে সারা বিশ্ব একটি কঠিন সময় পার করছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি পার করছে একটি বিশেষ সময়। বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় আসা একটি অন্তর্বর্তী সরকার 17 মাস ক্ষমতায় থাকার পর এখন একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। আমরা এই সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে চাই কিছু পরিকল্পনা নিয়ে। সংবাদের গভীরে আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর আহমেদ। এই সিরিজ আলোচনায় আজকে আমাদের অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আপনাকে স্বাগত। যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দর্শকদেরকে এবং শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনার কাছে আমার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আপনি। এই মুহূর্তে সারা বিশ্ব একটি কঠিন বাস্তবতার মুখে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে একটি উদ্বেগ আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে কতদিনের জ্বালানি মজুদ আছে, এবং আমরা শুনতে পাচ্ছি যে চীন এবং ভারতের কাছ থেকে আমদানির বিষয়টিও আলোচনা হচ্ছে বা এর মধ্যে কাজ হচ্ছে সেটি নিয়ে। আমরা যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা একদিকে যেমন মজুদ নিশ্চিত করার চেষ্টা করছি, তেমনি বহুবিধ উৎস থেকে জ্বালানি নিশ্চয়তা করতে যাচ্ছি। আমরা অর্থনৈতিকভাবে এগুলোকে আমরা কিভাবে সাশ্রয় করতে পারি, সাশ্রয়ের জন্য বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। তার সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বহুদা উৎস থেকে জ্বালানি নিশ্চয়তার জন্য আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা সকল উৎস, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এলএনজি হোক বা ভারতের ক্ষেত্রে হোক বা দক্ষিণ পূর্ব এশিয়ার হোক বা অন্যান্য দেশের সকল সূত্র থেকে আমরা জ্বালানি যাতে মজুদ নিশ্চিত থাকে এবং আমাদের উৎপাদন যাতে অব্যাহত থাকে, বিশেষ করে অর্থনীতিকে যে ফ্যাসিবাদী সরকার যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে সেইখান থেকে আমরা কিন্তু পুনরুদ্ধার এবং পুনর্গঠনের সচেষ্ট আছি। আপাতত যেটি দেখা যাচ্ছে, চীন এবং ভারত থেকে হয়তো এখন আমদানি করে কিছুটা সামাল দেওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে মানে দীর্ঘমেয়াদে যদি এই যুদ্ধ চলে, তাহলে সেই ক্ষেত্রে কি পরামর্শ আপনি দিবেন সরকারকে? ইতিমধ্যেই আপনি খেয়াল করেছেন যে কয়লা ভিত্তিক যতগুলো বিদ্যুৎ কেন্দ্র ছিল তাদের পাওনা আমরা ইতিমধ্যেই পরিশোধ করেছি প্রথমত, এবং আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে কয়লা ভিত্তিক জ্বালানি অব্যাহত থাকুক। একই সূত্রে আমরা ডিজেলের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছি। আমাদের ক্ষেত্রে পেট্রোল এবং অকটেনেরও ব্যবস্থা গ্রহণ করছি। সাথে সাথে আমরা এলএনজির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের দিকে যাচ্ছি, এবং এবং তার মানে হচ্ছে যে আমরা একটা সর্বাত্মক একটা কর্মসূচির মাধ্যমে আমরা এই পরিস্থিতিকে চেষ্টা করছি। মধ্যমেয়াদে অবশ্যই, যেটা আপনারা জানেন যে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার কোনো রকম গ্যাস উত্তোলন করেনি, এবং গ্যাসের এর পরিস্থিতি আমরা দ্রুতই সেক্ষেত্রে ব্যবস্থা নেব। আগামী বাজেটে নিঃসন্দেহে লক্ষ্য করবেন যে কিভাবে আমরা জ্বালানির মিক্স অ্যান্ড ম্যাচ এটা নিশ্চিত করতে পারি। এইবার আমি একটু এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যেটি করা হলো তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, এই বিষয়টি নিয়ে বলতে চাই আপনাকে, মানে প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে ইউনূস সরকার এই শেষ মুহূর্তে এই চুক্তিটি করেছে এবং এই নিয়ে বিএনপির সঙ্গেও তারা বলছে যে তারা আলোচনা করেছে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন কিনা? জি, আমরা এটার দুটো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়। আপনার দর্শক শ্রোতারা ইতিমধ্যেই জানে যে এই বিষয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে, তাহলে সেটাও একটা দেখার বিষয়। অন্যদিকে হচ্ছে যে আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, আমরা বিভিন্ন দেশের সাথে কিন্তু অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেকগুলো যাতে অর্থনৈতিক বিষয়ে চুক্তি বা সমঝোতার দিকে যাচ্ছি। না, মানে আমি যেটা জানতে চাইছিলাম যে এই চুক্তি নিয়ে আপনার মতামত কি? মানে কারণ এই চুক্তিটি নিয়ে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে আছে বা এই ধরনের কথা হচ্ছে। আপনার কি মনে হয় এই চুক্তিটা বাংলাদেশের এই জন্য? ধরনের বাংলাদেশে আমরা যখনই বলছি যে সবার আগে বাংলাদেশ, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আমরা প্রতিটি চুক্তি প্রতিটি বিভিন্নভাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনার কিন্তু অনেকগুলো দরজা আছে, উইন্ডো আছে, যার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর আপনাকে তো বললামই, অভ্যন্তরীণ ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের চুক্তি নিয়ে একটা অনেকগুলো বিষয় আলোচিত হচ্ছে। আমরা আমরা যেমন আমরা কি দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে যে অ্যাডভান্সিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, এবং সেটা কিন্তু আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু সবার সাথে এনগেজ করছি এবং সাথে সাথে নিশ্চয়তা করছি সেই চুক্তির ফলে আমাদের যাতে প্রবৃদ্ধি বাড়ে, আমাদের যাতে
কর্মসংস্থান বাড়ে, এবং তৃতীয় হচ্ছে যে আমাদের যাতে করে আপনার প্রযুক্তিগত সক্ষমতা হয়। এইবার আমি একটু মানে যুদ্ধ পরিস্থিতি বাদ দিয়েও যে বর্তমান সরকারের সামনে যেই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আছে যেটি নিয়ে আসলে সরকার এসেছে, তার মধ্যে একটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। মানে আমরা দেখেছি যে জানুয়ারিতে যে মূল্যস্ফীতি সেটি 8%, খাদ্য মূল্যস্ফীতি 8%-এর উপরে সেটি ছিল, এবং সেটি এখনো আছে। এবং মানে এই জিনিসপত্রের দাম এটি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের পরিকল্পনাটা কি, কিভাবে করবেন? আমি আপনার সাথে যুক্ত হচ্ছি রাজবাড়ী জেলার পাংশায়। সেখানে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে সামাজিক প্রতিরক্ষণ ব্যবস্থার ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ তৈরি হচ্ছে, এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে আজকেই কিন্তু আপনার সবার কাছে যে সমস্ত জেলায় পাইলট হচ্ছে সেখানে কিন্তু টাকা চলে গেছে। তার মানে কি, সরকার কিন্তু প্রথম দিক থেকেই তিনটি বিষয়ে খুব সচেতন। সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির পীড়নের কারণে জন দুর্ভোগ বেশি, এবং তার ফলে আমরা লক্ষ্য করেছি যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের একটা বিরাট অংশ দারিদ্রে এর জাঁতাকলে নিষ্পোষিত হচ্ছে। দারিদ্র বেড়ে গেছে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এটা পুঞ্জীবিত হয়েছে আগের সরকার থেকে, বিশেষ করে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে। তাহলে কি দরকার? সামাজিক সুরক্ষণ দরকার। সেই জন্যই আমরা ফ্যামিলি কার্ড প্রবর্তন করছি, যেটা হচ্ছে সার্বজনীন। এটা হচ্ছে এক। আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ইশতেহারে বর্ণিত, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটা পুনর্জাগরণ হতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের কৃষকদের জন্য, যাদের 10,000 টাকা পর্যন্ত ঋণ, যেগুলো খেলাপি হয়ে গেছে অথবা হচ্ছে যে তারা পরিশোধ করতে পারেনি, সুদ সহ আমরা মৌকুবের ব্যবস্থা করেছি। তার মানে হচ্ছে 12 লাখ কৃষক, অর্থাৎ 60 লাখ মানুষ। তাহলে বিরাট একটা আমরা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছি। তার সাথে সাথে আপনি খেয়াল করেছেন যে আমরা কিছুদিন পরে ধর্মীয় উপাসনার সাথে জড়িত, অর্থাৎ মসজিদের ইমাম বা মুয়াজ্জিম বা অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু সহায়তা বজায় রাখবো। সামনের বাজেটে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে যেগুলো ভাতা আছে সেগুলো চলবে, এবং সেগুলোর ভাতাও আমরা বৃদ্ধি করব। তার মানে দারিদ্র বিমোচনে এবং সামাজিক সুরক্ষণে সর্বজনীন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার জানা আছে অন্তর্বর্তীকালীন সরকারেও কিন্তু তেমন হয়েছিল না, যার ফলে মধ্যস্বত্বভোগীরা অনেক সময় দাম নিয়ে বড় রকমের, কারণ কৃষক দাম পায়নি কিন্তু ভোক্তা বেশি দামে কিনেছে, এটা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তৃতীয়ত, আমাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস রেখেছি, সেটি হচ্ছে যে যেগুলো আমাদের কৌশলগত ও দ্রব্য, অর্থাৎ হচ্ছে সেটা পেঁয়াজ হতে পারে, সেটা চাল হতে পারে, সেটা এইগুলো যাতে উৎপাদন করতে পারে, সেই জন্য আমাদের বৈদেশিক মুদ্রার একটা অংশ কিন্তু নির্দিষ্টকরণ করা আছে, যাতে আমদানিকৃত পণ্যেরও দাম বেড়ে না যায়। আপনি বলছিলেন যে যেগুলো অলরেডি যেগুলো আছে, যেসব সুরক্ষার ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেসব স্কিম আছে সেগুলোর সঙ্গে এগুলো বাড়তি করে যোগ হচ্ছে। তার মানে হচ্ছে যে সরকারের কিন্তু যে আয় ব্যয় সেটি কিন্তু এই ক্ষেত্রে বাড়ছে, এবং এছাড়াও আরও বেশ কিছু উদ্যোগের কথা বলা হচ্ছে, যেমন খাল খনন কিংবা বৃক্ষরোপণ সহ নানান রকমের উদ্যোগ, যেগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ বলে অনেকে মনে করছেন, কিন্তু একই সঙ্গে সেগুলো ব্যয় বাড়াবে বলে বলা হচ্ছে। এবং শেষ যে নতুন যে সরকারি যে বেতন কমিশন, সেই বেতন কমিশন আমরা যে দেখেছি যে তারা সুপারিশ করেছে যে নতুন যে সরকারি বেতন কাঠামো সেটার জন্য, এবং সেখানে 1 লাখ কোটি টাকাও বাড়তি লাগবে সেই ক্ষেত্রে। মানে তো এই যে বাড়তি ব্যয়ের জন্য তো বাড়তি আয় প্রয়োজন, সেই বাড়তি আয়টা আসলে কোত্থেকে আসবে এটি এই জন্য জিজ্ঞেস করছি, কারণ এখন যে পরিস্থিতি তাতে আমরা দেখছি যে আমরা রেমিটেন্সের প্রবাহ এবং পোশাকের যে রপ্তানি আয়, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা কিছুটা কনস্ট্রেন্ট দেখছি। তো সেই ক্ষেত্রে আপনার এই বাড়তি আয়ের উৎস থেকে আসবে, কারণ এটি বাড়তি ব্যয়ের কথা বলছেন আপনারা। আপনার একটা মৌলিক প্রশ্ন করেছেন যে আমরা এখন যেটা করছি সেটি হচ্ছে যে আমরা ব্যয়ের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে ব্যয় বেড়ে যাবে। যদি ব্যয় বেড়ে যায় তাহলে অর্থের সংস্থান কোত্থেকে হবে? তো প্রথম উত্তর হচ্ছে, আমার সবারই ধারণা আছে, গণমাধ্যমে এ বিষয় নিয়ে
বিস্তারিত আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে বা আপনারাও রিপোর্ট করেছেন। সেখানে লক্ষ্য করা গেছে যে অপচয়ের সীমাহীন মাত্রা ছিল, মেগা প্রজেক্টে গিগা দুর্নীতি হতো। আমরা যেটা করেছি সেটি হচ্ছে যে রাজস্ব, যেটা এনবিআর বলে, সেখানে আমরা 3টি টাস্ক ফোর্স ইতিমধ্যেই শুরু করেছি। সেখানে একটি হচ্ছে করের ক্ষেত্রে, একটি হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে এবং আরেকটি হচ্ছে কাস্টমসের ক্ষেত্রে। তাদেরকে সুনির্দিষ্ট কতগুলো কার্যাবলী দেওয়া আছে। এবং আপনি জানেন যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রেই ধরুন না, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে 50% অপচয় হয়েছে। কারণ যার থাকার কথা ছিল না তিনি থেকেছেন, যার থাকার কথা ছিল তিনি থাকেননি, এবং একই রকমের কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয় করেছে। তা আমরা বের করার চেষ্টা করছি যে মানুষের কাছে বেশি অর্থ সমাগম যাবে কিন্তু অপচয় নিরোধ করা হবে। তার মানে আমরা বাজেট করার ক্ষেত্রে এই অপচয় কমানোর ক্ষেত্রে বিশাল একটা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। এর মানে এই না যে আমরা সামাজিক প্রতিরক্ষণ ব্যবস্থায় ব্যয় কমাবো। আমরা সামাজিক প্রতিরক্ষণ ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবো যারা আসলে অধিকারভোগী তারা যেন আরো বেশি অর্থ পান। কারণ 2,500 টাকা তো কোনো বিষয়ে দেওয়া হয়নি অতীতে, যেটা আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দিচ্ছি। তাহলে অপচয় যদি নিরোধ করেন, যে সমস্ত গবেষণা ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে সেখানে দেখা যায় 30 থেকে 50% আপনার সঞ্চয় ঘটে। দ্বিতীয় হচ্ছে যে আমরা করের ক্ষেত্রে টাস্ক ফোর্স গুলো করেছি, তারা লিকেজ গুলো বের করবে। যেমন আপনার মনে আছে যে বিশেষ করে করের ক্ষেত্রে কর রেয়াতের একটা রাজ্য চলছিল অলিগার্কির জন্য, পৃষ্ঠপোষকতার সংস্কৃতি, অর্থাৎ করের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হতো, কর নেওয়া হতো না, আর যিনি কর দেন তার উপরে আরো করের বোঝা বেশি করে চাপানো হতো। তা আমরা এইটা বের করছি। তৃতীয়ত হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে সমাজের স্বার্থে দরকার সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করের হারের খুঁজব, কিন্তু এটা আশ্বস্ত করতে চাই যে করের হার বাড়বে না, কিন্তু মোট করের পরিমাণ বাড়বে। কারণ হচ্ছে অপচয়ের মাত্রা আসলে বিশাল এবং সবগুলো পরিসংখ্যান কিন্তু সেই দৃষ্টি দেয়। তৃতীয়ত আমরা যেটা করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনার বিনিয়োগের প্রতি যেহেতু মানুষের বিরাট আকর্ষণ, কারণ অর্থনীতির আকার বাড়লেই তো কর বাড়বে। কারণ আপনি যখনই সেক্ষেত্রে আমরা যে ইনসেন্টিভের ক্ষেত্রে আমরা যেটা করব সেটি হচ্ছে যে আপনি যদি কর্মসংস্থান তৈরি করেন তাহলে আপনি ইনসেন্টিভ পাবেন। তার মানে যে কোনো প্রণোদনার একমাত্র শর্ত হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলো কি পরিমাণে কর্মসংস্থান তৈরি করছে। যদি কর্মসংস্থান তৈরি করে তাহলে সেই লোকই তো আবার আপনার মূল্য সংযোজন কর বা ভ্যাট দেবে বা আয় কর দেবে। তা আমাদের পুরো যে ইনসেন্টিভ প্রণোদনা ব্যবস্থায় আমরা পারফরমেন্স বেসড করব, তাতেও কিন্তু আয় বাড়বে, অপচয় কমবে। একই সঙ্গে যে সরকারের যে ঋণ, সেই ঋণটা আমরা দেখেছি যে অনেক বেড়ে গেছে, এবং বিশেষ করে হচ্ছে যে ব্যাংকের থেকে ঋণ, আমরা যেটি আগে দেখতাম যে যে সঞ্চয়পত্রের ঋণ সেটি বদলে এখন ব্যাংকের কাছ থেকে সরাসরি যে ঋণ সেটি অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে মানে এই বিষয়টিকে আপনি ব্যাংক খাতে সেই জায়গায় আপনারা কি কাজ করবেন এই ঋণের বোঝা কমানোর জন্য? যে আপনাকে দুটো তথ্য দেই কেন অন্তর্বর্তীকালীন সরকার এত পরিমাণে ব্যাংক ঋণ নিতে বাধ্য হয়েছে, আর অতীতেও একটা বিরাট রকমের ঋণ নেওয়ার একটা রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে দুটো বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে যে ওই যে পূর্ববর্তী সরকার, ফ্যাসিবাদী সরকার, আমাদের যে ঋণ মান বা সূচক, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আমাদের রিস্ক বা ঝুঁকিকে আগে ছিল লো, তারপরে করেছে মিডিয়াম। তার মানে অনেকেই আসলে এই যে স্বল্প সুদে ঋণ দিতে চান না। কারণ হচ্ছে যে ঝুঁকিটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওই পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে লোর থেকে মিডিয়াম রিস্কে গেছে, সেই জন্য ঋণ অনেকেই দিতে চান না। এইটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে আপনার মনে আছে যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো আপনার ঋণ মানের অবনমন ঘটিয়েছে, অর্থাৎ 1-2 সূচক করে নামিয়ে দিয়েছে। তার ফলেও আমরা স্বল্প ঋণের ব্যবস্থাগুলো পাচ্ছি না, কারণ বহুপাক্ষিক সংস্থাগুলো তো আপনার স্বল্প ঋণের স্বল্প সুদে ঋণ পাওয়া যায় এবং অনেক দিন পর্যন্ত পরিশোধ করা যায়। তাহলে আপনাকে দুটো সূত্র থাকে মূলত। একটি হচ্ছে যে
বিদেশি আপনার কম সময়ের জন্য বেশি সুদে ঋণ গ্রহণ করা, অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া। আমরা যেটা চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা আইএমএফ এর যে প্রতিনিধি আসবে তাদেরকে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের এখন পরিমাণে যেটা হচ্ছে, আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তাতে করে কোনো মতেই আমাদের আসলে ঋণ মান মডারেট থাকার কথা না, আমাদের আসলে লো রিস্কে যাওয়ার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তারা যদি এটা করে, সাথে সাথে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো কিন্তু ঋণ মানের ক্ষেত্রে আমাদের যে অবনমন ঘটেছে সেইখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দেবে এবং আমাদের এর ক্লাসিফিকেশনটা উপরের দিকে আসবে। তখন কিন্তু আপনার উৎসগুলো আরো বেড়ে যাবে, কারণ আপনি যদি বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে ঋণ নেন সেখানে তো সুদের হার খুবই কম। আর যখনই আমাদেরকে অভ্যন্তরীণ সূত্র থেকে ঋণ নিতে হয়, খেয়াল করেছেন যে বিভিন্ন ট্রেজারি বন্ডের তো ইল্ড অনেক বেশি, সাম্প্রতিক কালে কমা শুরু করেছে। তা আমরা কোনো মতেই, আর এর সাথে আর একটা বড় রকমের অসুবিধা হয়েছে, সেটি হচ্ছে যে যখন সরকার ঋণ নেয় তখন তো ব্যক্তি খাতের ঋণ প্রবাহ দেওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যায়, কিন্তু জি। আমরা সেটাও বাড়ানোর চেষ্টা করছি। এবং যাতে করে আর রেভিনিউ যখনই বেড়ে যাবে তখন তো আপনার ঋণের প্রয়োজনীয়, তার মানে হচ্ছে যে অন্তত 5টি কৌশল ব্যবহার করে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাবো। জি, আপনি বলছিলেন যে বিগত সময়ের কথা, বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বিদেশে, এবং আপনি কি মনে করেন যে বিএনপি সরকার এই অর্থ পাচার বা ব্যাংক খাতের যে যথেচ্ছ ব্যবহার সেটি বন্ধ করতে পারবে, বা এটা কি আপনি এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ বলে মনে করেন কিনা? জি, প্রথম কথা আমি উত্তর দিতে পারি, সেটি হচ্ছে যে বিএনপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে ব্যাংক ব্যবস্থায় কোনো রাজনৈতিক নিয়োগ হবে না। যার ফলে আমরা যে সমস্ত ব্যাংকগুলো সরকারি মালিকানাধীন ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু যে স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে আমরা রাজনৈতিক কোনো প্রভাব রাখবো না। এবং একইভাবে আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকও যে একটা পরিচালকদের প্যানেল তৈরি করবেন, যার ফলে আমাদের যে আর্থিক ব্যবস্থায় যে বিশৃঙ্খলা বিরাজমান, অর্থাৎ একটা দোষ দেওয়া হয়, অতীতে দেওয়া হয়েছে এবং সেটার কারণেই তো ব্যাংকগুলোর এই অবস্থা, বিশৃঙ্খলা এবং এই রকম একটা আর্থিক সংকট তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। তা আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে রাজনৈতিকভাবে আমরা এগুলোর মধ্যে ঢুকবো না, এবং যারা আসলে পেশাগত লোক সেভাবেই আমরা চেষ্টা করব। না, বিএনপির অনেক নেতা কিংবা তাদের মধ্যে তো অনেক ব্যবসায়ী আছেন, এবং সরকারেও যারা আছেন তাদের মধ্যে ব্যবসায়ী আছেন, তাদের সঙ্গে তো ব্যাংকগুলোর যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে সেইখানে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, বা আপনি যেটি বলছেন যে এই বিষয়টিকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, সেই ক্ষেত্রে এটা কোনো চ্যালেঞ্জ হবে কিনা? আমাদের চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রুডেন্সিয়াল ম্যানেজমেন্ট নেই, যে আপনার ইন্টারফেয়ারেন্স আছে, ইন্টারভেনশন আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে প্রুডেন্সিয়াল ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই এই বিষয়ে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় কোনোভাবেই এগুলোতে কোনোভাবেই আপনার ইন্টারফেয়ার করবে না। এটা হচ্ছে এক। আর একটি বিষয় আমরা খুব কম আলোচনা করি, কিন্তু আলোচনা হওয়া দরকার, সেটি হচ্ছে যে বাজার ভিত্তিক তদারকি সংস্থা, তারা কিন্তু কোনো ভূমিকায় পালন করছে না। আপনি খেয়াল করেন এই যে ব্যাংকগুলোর দুরবস্থা, এগুলোকে তো অডিটররা কি করেছে, তারা তো সেগুলোকে উতরিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যারা অ্যাসেসার, তারাও কিন্তু উতরিয়ে দিয়েছে এবং বলেছে ঠিক আছে। তারপরে হচ্ছে যে ক্রেডিট রেটিং এজেন্সি, তারাও কিন্তু সেই সময় কিছু বলেনি। আবার হচ্ছে যে লয়াররা যারা কন্ট্রাক্ট করেছে তারাও কিন্তু বলেনি। তার মানে হচ্ছে যে মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে যে সমস্ত পেশাজীবী সংগঠনগুলো আছে তারা কিন্তু তাদের ভূমিকা পালন করছে না। এবং সেই ক্ষেত্রে যে এদের যারা রেগুলেটরি বডি আছে তারাও কিন্তু সেই রকম ভূমিকা রাখছে না। অর্থাৎ যদি অডিটর ঠিক মতো বলতো যে না, ব্যাংক ব্যবস্থার এই রকম সমস্যা আছে, অথবা অ্যাসেসর বলতো যে এই জমি বা এই সম্পত্তির দাম এটা না, তৃতীয় হচ্ছে যে যদি ক্রেডিট রেটিং এজেন্সি বলতো যে এর ঋণ মান কিন্তু এরকম না, যেটা বলা হচ্ছে তা কিন্তু অবস্থা না। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা চাই যে মার্কেট বেসড রেগুলেটর তারা ইফেক্টিভ হবেন,
তারা যদি ইফেক্টিভ হন, তাদের যারা রেগুলেটর যদি ইফেক্টিভ হয়, তাহলে কিন্তু বাজারে আস্থা আসবে। বাজারে যেটা হচ্ছে, পুরো বাজারটাই কিন্তু কবচায় নেওয়া হয়েছিল পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়। তাহলে আমরা এই পেশাজীবী সংগঠনগুলোকে দেখতে চাই যে তারা তাদের পেশাগত দক্ষতা এবং নিষ্ঠতা এবং ইন্টিগ্রিটি নিয়ে এই বিষয়গুলো কাজ করছে। আমরা শেষের দিকে চলে এসেছি। আমার আরো কয়েকটি প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে বিষয়গুলো একটু অ্যাড্রেস করেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে পাচার করা অর্থের কথা বলা হচ্ছে, সেগুলো ফেরত আনার কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, বা সেগুলো বিএনপি সরকার, আপনারা কি সেই ধরনের কোনো উদ্যোগে যাবেন কিনা, বা এই উদ্যোগগুলোকে সামনে নিয়ে যাবেন কিনা? জি, আমরা যেটা আপনাকে নিশ্চয়তা করতে পারি সেটি হচ্ছে যে সমস্ত আপনার পুঁজির পাচার ঘটেছে সেগুলো ক্ষেত্রে আমরা প্রুডেন্সিয়াল ব্যবস্থা নেব, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা করছি। যদি আপনি খেয়াল করেন বা আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, কারণ এই কাজটা আইন মন্ত্রণালয় করে, এবং কতকগুলো আবার কমিটি আছে, সেই সমস্ত কমিটির মধ্যে বিএফআই আছে, সিআইডি আছে, তারা কিন্তু কাজ করছে না। শুধু আমরা কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছি বিদেশি আইনজীবী বা এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে, মানে যেটি আপনি কিছুটা অ্যাড্রেস করেছেন, কিন্তু আমি আর একটু পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই যে, কালো টাকা সাদা করার বিষয়ে যেই বিষয়টি আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের প্রায় প্রতিটি বাজেটে আমরা দেখেছি সেটির একটি অবস্থা থাকার সুযোগ থাকার বিষয়টি। সামনে আসছে বাজেটে কি এই ধরনের কোনো সুযোগ রাখবে বিএনপি সরকার? যে আমরা আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা অপেক্ষা করি, তাই না? আমাদের তো আরো গুলো, কারণ এটা তো একটা সূত্র না আমাদের। আপনি খেয়াল করেছেন এই ব্যবস্থা কেন পূর্ববর্তী সরকারের কাছে আছে? কারণ তারা ঋণ করেছে, নিজে পাচার করেছে, এবং তখন তারা যেহেতু নিজেও আসলে এই ধরনের কর্মে জড়িত, তারা এই ধরনের ব্যবধান নিয়েছে। আমার শেষ প্রশ্ন, যদি 2 মিনিটের মধ্যে যদি আপনি একটু বলেন, সেটি হচ্ছে পুঁজিবাজার নিয়ে হচ্ছে বর্তমান সরকার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আপনার পরামর্শ কি হবে? আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের একটা বড় রকমের অগ্রাধিকার খাত। আমরা চাই, আপনি লক্ষ্য করেছেন যে অতীতেও লক্ষ্য করেছেন যে বিএনপি সরকারের সময় কিন্তু কোনো রকম এই ধরনের পুঁজিবাজারে কোনো কেলেঙ্কারি ঘটেনি। সেটা একটা আমাদের জন্য ইতিবাচক। এখন আমাদের কাজ করতে হবে তিনটা। প্রথম জিনিস হচ্ছে, কাজটা করতে হবে যে পুঁজিবাজারের, আমরা এখনকার যে পুঁজিবাজার আছি সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট। আমরা এটাকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই। তার মানে আমাদের ডেপ্থ বাড়াতে হবে, আর্নিং রেশিও বাড়াতে হবে, এবং সেই জন্য ইনসেন্টিভ গুলো বাড়াতে হবে। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে, আমরা বিভিন্ন প্রোডাক্ট গুলো করতে চাই। যেমন হচ্ছে যে এখন তো শুধু ইকুইটি মার্কেট আছে, আমাদের বন্ড মার্কেট, আমাদের মিউচুয়াল কারণ মিউচুয়াল ফান্ড আপনি দেখেছেন কি অবস্থা। এখানে তো আমরা মনে করি যে একজন বিশেষজ্ঞ আপনাকে গাইড করবেন এবং আপনি তার রিটার্ন পাবেন, কিন্তু সেখানে কি অবস্থা দেখেন। তারপরে তৃতীয় যেটা আমাদের মৌলিক বিষয়, সেটি হচ্ছে যে আমরা দেখতে চাই সর্বজনের অংশগ্রহণ। অর্থাৎ অনেক দেশ আছে, খেয়াল করেন আমাদের পুঁজিবাজারের মাত্র মোট জিডিপির 12% হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তার মানে কত ছোট। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিম্নবিত্তও যাতে করে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারেন, নিম্ন মধ্যবিত্তও যাতে করতে পারেন, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। সবার কাছে আমরা হচ্ছে যে সবসময় ঋণ ভিত্তিক দেশে আছি। আমরা যেটা করতে চাই ইকুইটি বেজের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে যে আমরা চাই যে সাধারণ মানুষও কোম্পানির মালিক হোক। জি, জি, ধন্যবাদ আপনাকে। আপনার শেষ করতে হচ্ছে, মানে বিষয়গুলো আরও অনেক বিষয় ছিল আমার কথা বলার, কিন্তু আসলে আজকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ধন্যবাদ। আপনাদের সাথে আবারও কোনো সময় অন্যান্য বিষয় নিয়ে অংশগ্রহণ করব, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।